বিয়েটা করে নিন। ক্রিকেটার আদ্রিয়াত চৌধুরী মায়ান, আপনার হাতে দ্বিতীয় কোনো অপশনই নেই। নিজের ক্যারিয়ার বাঁচাতে চাইলে মিস আরোহীকে বিয়ে করতে রাজি হয়ে যান। বর্তমান সময়ে রাইজিং স্টার আদ্রিয়া চৌধুরী মায়ানকে উদ্দেশ্য করে উক্ত কথাগুলো বলে উঠলেন হোটেল মালিক রাজীব শেখ। রাজীব শেখের এমন কথা শুনে চকিত চাহনিতে তাকালো মায়ান এবং আরোহী। দুজনেই প্রচণ্ড অবাক হয়ে গিয়েছে। মায়ান বিস্ময় নিয়েই বলে, আর ইউ কিডিং উইথ মি মিস্টার শেখ? বিয়ের কথা এখানে কোত্থেকে আসছে? রাজীব শেখ মৃদু হাসলেন, পর মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বললেন, আপনার সঙ্গে মজা কেন করব? আমি নিজ চোখে যা দেখেছি তার পরিপ্রেক্ষিতে কথাটা বলেছি। যতই হোক আমার হোটেলে আমি এসব অ্যালাউ করব না। এতক্ষণ সবকিছু চুপচাপ শুনছিল আরোহী, কিন্তু এবার মেয়েটার মনে হলো কিছু বলা উচিত, না হলে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। তাই আরোহী সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলে, আপনার দেখার মাঝে ভুল আছে। উনি আমায় সাহায্য করতে এসেছিলেন। তাছাড়া আপনারা আসল অপরাধীকে না ধরে আমাকেই উল্টো দোষ দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমার কথা নয় বাদ দিলাম। আমি বরং মিডিয়া এবং পুলিশকে ডাকছি। এবার ওনারাই এসে বলবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। তাহলেই তো মিটে গেল। ডাকুন আপনি, আমিও চাই আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে। আরোহীর কথাটা ঠিক হজম হলো না রাজীব শেখের। কয়েক সেকেন্ড চুপ করে থেকে মায়ানের দিকে তাকিয়ে বললেন, আপনি কি বললেন? আদ্রিয়াত চৌধুরী ডাকবো নাকি মিডিয়াকে? মিডিয়াকে ডাকলে কিন্তু আপনারই ক্ষতি। একটা মেয়েকে নিয়ে ফেঁসে গিয়েছেন, ব্যাপারটা কিন্তু কেউ ভালো চোখে দেখবে না। সবাই জানাজানি হলে আপনার ক্যারিয়ার, খ্যাতি, মান সম্মান সব কিছুই শেষ হয়ে যাবে এক নিমিষেই। সেই সাথে ক্রিকেট থেকে আপনার নাম মুছে যাবে চিরতরে। কথাটি বলে রাজীব শেখ কুটিল হাসে। আরোহীর ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে লোকটাকে উচিত শিক্ষা দিতে, কিন্তু মায়ান আরোহীকে ইশারা করে চুপ থাকতে। আরোহীও বুঝে যায় এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাই উত্তম, নয়তো বিপদ আরও বাড়বে। মায়ান শান্ত কণ্ঠে বলল, ব্যাপারটা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া ভালো নয় কি? আপনি আগে আমাদের পুরো কথাটা শুনুন। অযথা কেন মন গড়া গল্প বানাচ্ছেন? আমার আর কিছু শোনার নেই, যা দেখার দেখে নিয়েছি। তো মিস্টার চৌধুরী আর মিস আরোহী, আপনি যে এত বড় বড় কথা বলেছেন, মিডিয়ায় জানাজানি হলে আপনার এবং আপনার পরিবারের সম্মানহানি হবে। তার চেয়ে বরং বিয়েটা করে সবটা মিটিয়ে নিন। এক নাগারে কথাগুলো বলেই হনহন করে প্রস্থান করলেন রাজীব শেখ। আরোহী অসহায় দৃষ্টিতে চেয়ে রইল ওনার প্রস্থান পথের দিকে। ক্রমশ বাড়ছে চিন্তার রেশ, বিষণ্ণতায় মলিনতায় মাখামাখি মুখে ধপ করে সোফায় বসে পড়ল মায়ান। দুই হাতের মাঝে মাথা ঠেকিয়ে চোখ দুটো বুজে ফেলল। তখনই চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। হোটেলের ওয়াচ ব্লক থেকে হাত ধুয়ে ফিরছিল আরোহী। এমন সময় মধ্যবয়স্ক এক পুরুষ মুখ চেপে ধরে তার, জোর করে টেনে নিয়ে আসে অন্ধকার রুমটাতে। আরোহী ভীষণ ভয় পেয়ে যায়, নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু লোকটির শক্তির সঙ্গে পেরে ওঠে না। বাধ্য হয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। ঠিক তখনই মায়ান চিৎকার শুনে ছুটে আসে সেখানে। মায়ানকে দেখে লোকটা ভড়কে যায়। তৎক্ষণাৎ সে আরোহীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। মায়ান দ্রুত ছুটে গিয়ে আরোহীকে ধরে দাঁড় করায়, আর ঠিক সেই মুহূর্তে প্রবেশ করেন রাজীব শেখ। পুরো ঘটনাটা না শুনেই ভুল বোঝেন তিনি। চোখ মেলে মুখ তুলে তাকায় মায়ান, দেখতে পাই আরোহীর ভীত মুখখানি। মায়ানের অনলের ন্যায় রক্তিম মুখখানি দেখে নজর পড়তেই মাথা নিচু করে আরোহী। মায়ানকে সে আগে থেকেই চেনে, ক্রিকেটার হওয়ার সুবাদে নয়, বরং বোনের হবু বরের বন্ধু হওয়ার এর আগেও দুজনের সাক্ষাৎ হয়েছে। আরোহীর নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে, তার জন্যেই মায়ান ঝামেলায় পড়ল। মেয়েটার মুখটা আতঙ্কে শুকিয়ে গেল।
মায়ান কিছু বলার জন্যে তাকালো আরোহীর দিকে, কিন্তু ছেলেটা কিছু বলার আগেই আরোহী শুকনো ঢোক গিলে কম্পমান কণ্ঠে বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ ওনাদের বোঝান। বুঝিয়ে লাভ নেই, যা বলার তা তো উনি বলেই গেলেন। বেশি বাড়াবাড়ি করলে আমাদেরই বিপদ। তার চেয়ে বেটার এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটা ভাবো। চট করে মুখ তুলে তাকালো আরোহী মায়ানের দিকে, সরু দৃষ্টিতে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তাই বলে হাত গুটিয়ে বসে থাকবো? তো কি করব আমি? তুমি বুঝতে পারছো না? উনি মিডিয়াকে ডাকতে চাইছেন। মিডিয়াকে ডাকলে ভীষণ ঝামেলা হয়ে যাবে। এমন বাজে সিচুয়েশনে পড়তে হবে সেটা কখনো ভাবিনি। আরোহী আর কিছু বলে না। কয়েক মিনিট দুজনেই চুপ থাকে। মায়ান কিছু একটা ভেবে চিন্তা বলে, দেখো, আমরা দুজনেই পরিস্থিতির শিকার। এখন এটা ছাড়া আমাদের কাছে আদার্স কোনো অপশন নেই। বাঁচতে চাইলে ওনাদের কথা শুনতে হবে। বাট চিন্তা নেই, তোমাকে এই সম্পর্ক মানতে হবে না। বিয়েটা এখানেই শুরু আর এখানেই শেষ। জাস্ট এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায়। তার মানে আপনি বলতে চাইছেন এটা চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ? হ্যাঁ, এখানেই সীমাবদ্ধ। মায়ান কিছু একটা ভেবে চিনতে বলে। আরোহী আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। তার আগেই খট করে দরজা খোলার আওয়াজ হলো। মায়ান এবং আরোহী দুজনেই উঠে দাঁড়ালো। রাজীব শেখ ভেতরে এলেন, তবে তিনি একা নন, ওনার সঙ্গে আরও একজন এসেছেন। রাজীব শেখ লোকটাকে উদ্দেশ্য করে বললেন, বিয়েতে তো অনেক কিছুই লাগে, এখন তো কিছুই নেই। কাজী সাহেব, আপনি বরং শরীয়ত মোতাবেক 3 কবুল বলিয়ে বিয়ে পড়ান। কাজী সাহেব উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে কিছু বলতে চাইলেন। মায়ান তাকে থামতে বলল। তারপর রাজীব শেখকে উদ্দেশ্য করে বলল, আমার একটা শর্ত আছে মিস্টার শেখ। আমি চাই না আমার বিয়ের ব্যাপারটা আমি ব্যতীত অন্য কেউ পাবলিশ করুক। ঠিক আছে, আমি বলবো না কাউকে। আমার পার্সোনাল বিষয় আপনি হ্যান্ডেল করবেন। রাজীব শেখের সম্মতি পেয়ে মায়ান একটু স্বস্তি পেল। নিজের কাজ শুরু করলেন কাজী সাহেব। সে বেলায় 3 কবুল পড়ে সম্পন্ন হলো দুজনের বিবাহ। দোতলা বাসার নিচতলার বড় ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছেন আজাদ জামান, তামসিদ জামান, নিয়াজ খান এবং আদিবা খান। সকলের আলোচ্য বিষয় তীর আমানের বিয়ে। গত সপ্তাহে নিয়াজ খান এবং তার স্ত্রী আদিবা খান তামসিদ জামানের মেয়ে তীরকে দেখে নিজেদের ছেলে আমানের জন্য পছন্দ করে গিয়েছেন। আর আজ দুই পরিবারের সম্মতিতে তীর আমানের আকদ। সেই বিষয়েই টুকটাক কথা চলছে দুই পরিবারের মাঝে। ওনাদের থেকে কিছুটা দূরে আর একটা সোফায় পাশাপাশি বসে রয়েছে আমান আর মায়ান। আমান মায়ানের প্রিয় বন্ধু, তাই প্রিয় বন্ধুর আকদ উপলক্ষেই সে এসেছে। দুজনেই টুকটাক গল্প করছে। প্যান্টের পকেটে থাকা মুঠো ফোনটার ভ্রু আওয়াজে স্তম্ভিত ফিরল মায়ানের। গুরুত্বপূর্ণ ফোন হওয়ায় সে উঠে গিয়ে বাইরে এসে দাঁড়ালো। ফোনটা রিসিভ করে প্রয়োজনীয় কথা বলে নিল। কথা শেষ করে মায়ান পেছন দিকে ঘুরতেই আচমকা কেউ একজন থাপ্পড় দিল তাকে। ঘটনার আকস্মিকতায় ছেলেটা হতবিহ্বল দৃষ্টিতে তাকালো। পিনপতন নীরবতা বিরাজমান দুজন মানব মানবীর মধ্যে। দুজনেই দুজনের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে। কারো মুখেই কোনো কথা নেই। চারিদিক একদম থমথমে। 1 মিনিট নীরবতাতেই অতিবাহিত হলো। দূরে কিছু একটা শব্দ হতেই হুঁশ ফিরল দুজনের। হাতের ফোনটা মায়ান পকেটে রাখতেই আরোহী মুখ কাচুমাচু করে বলে উঠল, সরি, ভেরি সরি, আমি বুঝতে পারিনি। অন্য একজনকে থাপ্পড় দিতে গিয়ে আপনাকে দিয়ে ফেলেছি। সরি গে। মায়ান ভ্রুকুচকে বলল, সরি? সরি বললে কি সব সমস্যা সলভ হয়ে যায়? সরি কি পেইন কিলার যে বললে আর সেরে গেল? লিসেন, এত কিছু আমার শোনার বিষয় নয়। ভুল যখন করেছো তখন সেটার জন্য পানিশমেন্ট তো পেতেই হবে। মানে কি বলতে চাইছেন? প্রত্যুত্তরের আশায় মায়ানের দিকে তাকায় আরোহী। মায়ান হাত দুটো দুই পকেটে রেখে শান্ত কণ্ঠে বলে, মানেটা খুব সহজ। আমায় থাপ্পড় মেরেছো, তার বদলে আমিও তোমায় থাপ্পড় মারবো। তাহলেই হিসেব ক্লিয়ার।
আরোহী পুরো কথাটা শেষ করার আগেই মায়ান বলে উঠল, কানে সমস্যা আছে তোমার? না মানে কথাগুলো বোধহয় ঠিকমতো শুনতে পাচ্ছ না। এক কাজ করো, কানের ডক্টর দেখিও, তাহলে ঠিকঠাক শুনতে পারবে। শেষের কথাটা বিদ্রূপ করেই বলল মায়ান। আরোহীর রাগ হলো। রেগে কিছু বলতে নিলেই পেছন থেকে 10 বছর বয়সী এক বাচ্চা মেয়ে বলে উঠল, আরোহী আপু ভিতরে চলো, তীর আপু তোমায় খুঁজছে, একটু পরেই তো বিয়ে, তাড়াতাড়ি চলো তুমি। হ্যাঁ সুভা, এক্ষুনি যাচ্ছি। আরোহী দ্রুত পায়ে চলে গেল। মায়ান একবার তাকালো তার যাওয়ার দিকে, পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিল। শোভা জিজ্ঞেস করলো, আপনি ক্রিকেটার আদ্রিয়ান চৌধুরী মায়ান না? আপনাকে আমি টিভিতে দেখেছি, আপনার খেলা দেখেছি আমি। মায়ান মুচকি হেসে বলল, হুম, আমি সেই। তুমি সত্যি আমার খেলা দেখেছো? দেখেছি তো, আমি তো আপনার ফ্যান, আপনাকে অনেক ভালো লাগে আমার, আমি আপনার অনেক ম্যাচ দেখেছি। ফের মুচকি হাসলো মায়ান। শুভাও মিষ্টি একটা হাসি দিল। মায়ান শুভার পানে তাকিয়ে নমনীয় স্বরে বলল, থ্যাংক ইউ শোভা, তোমার মতো লিটিল একটা ফ্যান পেয়ে আমি অনেক খুশি। তুমি খুব সুইট একটা বেবি গার্ল। ছোট্ট মুখে ছড়িয়ে গেল হাসির আভা। খুশিতে জলজল করে উঠল চোখ দুটো। শুভা গুটি গুটি পায়ে মায়ানের কাছে গিয়ে আবদারের সুরে বলে, আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? আমার কাছে আম্মুর ফোন আছে, আপনি কি একটা ছবি তুলবেন আমার সাথে? অবশ্যই, কেন নয়, এসো, আমি তুলছি। পুনশ্চ মায়ানের অধর কোণে হাসির রেখা দেখা দেয়। শোভা মাথার ছুটি দুখানা নাড়িয়ে দুপা এগিয়ে দাঁড়ায়। দুজনে হাসি মুখে একটা সেলফি তুলে নেয়। বিছানায় বসে দরজার দিকে চেয়ে রয়েছে তীর। তীরের পাশেই রুবা আর নীরা বসে বকবক করছে। আরোহী ঘরে আসতেই তীরের মুখে হাসি ফুটে ওঠে। তীর বলে ওঠে, আরও এতক্ষণে আসার সময় হলো তোর? কতক্ষণ থেকে খুঁজছি তোকে। সো সরি আপু, রাগ করো না প্লিজ, কিন্তু তুমি এখনো রেডি হওনি কেন? বড় বাবা বলল তুমি পরেই কাজে আসবে। ও রুবাপু, নীরাপু, তোমাদের বান্ধবীকে রেডি করো, আমিও যাই, ওদিকে কিছু কাজ আছে। রুবা এবং নীরা তীরকে সাজাতে শুরু করলো। তীর চুপ করে বসে থাকে। আরোহী মুচকি হাসে। এর মাঝে আরোহীর আম্মু রেহেনা জামান এসে বলেন, আরোহী নিচে যা, জ্যোতিকে সাথে নিয়ে সবাইকে একটু নাস্তার শরবত দে। ওপর নিচ মাথা নাড়িয়ে রমণী প্রস্থান করে। রেহানা জামানও নিশ্চিন্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। ঘড়িতে সময় এখন 11:15। সূর্যি মামার তীব্র আলোয় চারিদিক অতিষ্ঠ হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে প্রাণ চাই চাই অবস্থা। মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানে খুব একটা কাজ হচ্ছে না, তাই বারবার রুমাল দিয়ে কপালের ঘাম মুছছে মায়ান। মায়ানের পাশেই বসে আছে আমান ও মায়ানের আরও এক বন্ধু সিড। তিনজনে সোফায় বসে আড্ডা দিচ্ছে। নিয়াজ খান এবং আদিবা খানকে ভেতরের রুমে বসতে দেওয়া হয়েছে। মায়ানদের গল্পের মাঝেই সেখানে আসে আরোহী এবং তীরের ছোট বোন জ্যোতি। জ্যোতির হাতে মিষ্টির ট্রে আর আরোহীর হাতে শরবতের গ্লাস। দুইজনেই টি টেবিলের উপরে রাখে ট্রে দুটো। আরোহী আমানকে উদ্দেশ্য করে বলে, উঠবি জিজু, একটু শরবত আর মিষ্টি খেয়ে নিন, আজ তো খুব গরম, তাই ঠান্ডা ঠান্ডা শরবত এনেছি, খেলে ভালো লাগবে। আমান কৃতজ্ঞতা সূচক হেসে বলে, ধন্যবাদ আরোহী। এই মায়ান, সিডনি তোরা। মায়ান তাকায় শরবতের গ্লাসগুলোর দিকে। 3টে গ্লাসে 3 রকমের শরবত। প্রথমটা অরেঞ্জ ফ্লেভার, মাঝেরটা ম্যাঙ্গো ফ্লেভার আর শেষেরটা লেবুর শরবত। সিড প্রথমে ম্যাঙ্গো ফ্লেভারের শরবতের গ্লাস নিয়ে চুমুক দেয়। আমান অরেঞ্জ ফ্লেভারটা নেয়, বাকি থাকে লেবুর শরবত। মায়ান 7-5 না ভেবে লেবুর শরবতের গ্লাসটা হাতে নিতেই আরোহী বলে ওঠে, আরে আরে, এটা নিচ্ছেন কেন? আপনি অরেঞ্জ ফ্লেভারটা নিন, লেবুর শরবত তো আমি উঠবি জিজুর জন্য এনেছি। আরোহীর এমন কথাই বিস্মিত হয় মায়ান। আমান হেসে বলে, সমস্যা নেই, এমনিতেই আমার অরেঞ্জ ফ্লেভার পছন্দ। মায়ান, তুই না ওটা। মায়ান এক পলক তাকালো আমানের দিকে। পর মুহূর্তেই আরোহীর দিকে এক ভ্রু উঁচু করে তাকিয়ে বলল, আমি এটা নিলে তোমার কোনো সমস্যা?
আরোহী ডানে বামে মাথা নাড়ায়, যার অর্থ তার কোনো সমস্যা নেই। মায়ান কিছু বলে না আর। আমান চুমুক দেয় শরবতের গ্লাসে। মায়ানও এবার গ্লাসটা নিয়ে চুমুক দিল, আর সাথে সাথে ছেলেটার চোখ মুখ বিষাদে কুঁচকে গেল। মায়ান সরু চোখে আরোহীর দিকে তাকিয়ে বলল, এটা লেবুর শরবত ছিল। কোন দেশের রেসিপিতে দেখেছো মানুষ লেবুর শরবতে লবণ দেয়? স্পেশাল করে বানিয়েছিলাম ওনার উঠবি জিজুর জন্য, বাট গুড লাক, জিজু বেঁচে গেল। আপনাকে আগেই বলেছিলাম, কি আর করার, বন্ধুর জন্য নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলেন, বেশ ভালোই হলো। ঠোঁট প্রসারিত করে হেসে কথাটা বলেই আরোহী জ্যোতিকে নিয়ে চলে গেল। কয়েক সেকেন্ড সরু চোখে মায়ান চেয়ে রইল তাদের প্রস্থান পথের দিকে। জোহর নামাজ শেষ হতেই কাজী নিয়ে বাড়িতে প্রবেশ করলেন আজাদ জামান। ড্রয়িং রুমে মেয়ের বাবা মা, ছেলের বাবা মা সবাই আছেন। তামজিদ জামানের স্ত্রী জাহিরা জামান বসতে দিলেন কাজী সাহেবকে। নিয়াজ খান বললেন। তামজিদ জামান সম্মতি দিয়ে আরোহীকে ডেকে বললেন। দ্রুত পায়ে ছুটে গেল আরোহী। মাথায় ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে তীর। তীরের পাশে রয়েছে আমানের ছোট বোন সাবা। আরোহী মুচকি হেসে বলে, সাবা আপু, এবার যেতে হবে, কনেকে নিয়ে যেতে বললো সবাই। আরোহী চলো, আমরা ভাবিকে নিয়ে যাই। হাসি মুখে কথাটা বলে সাবা। তারপর দুজনে মিলে তীরকে বাইরে নিয়ে আসে। পর কনেকে পাশাপাশি সোফায় বসানো হয়। তীরের পাশে দাঁড়ায় সাবা আর আরোহী, আর আমাদের পিছনে রয়েছে সিড ও মায়ান। কাজী সাহেব কাজ শুরু করেন। শরীয়ত মোতাবেক তিন কবুল পড়ে আমারও তীরের আকত সম্পন্ন হয়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। সকালের স্নিগ্ধ পরিবেশ, রোদের তেজ খুব বেশি নয়। ব্যস্ত শহর, কিছুটা কোলাহল মুক্ত। সমিষ্ট বাতাস বইছে। নীল ও হলুদ রঙের এক ছোড়া বাজরিগার পাখি পাশাপাশি বসে আছে গাছের ডালে। ওয়ার্কআউট শেষে মায়ান বারান্দায় এসে দাঁড়ালো। বিন্দু বিন্দু ঘাম ঝরছে ছেলেটার শরীর থেকে। মায়ানের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পাখি দুটোর দিকে। গুটি গুটি পায়ে ভাই পিছনে এসে দাঁড়ায় মানহা। নরম কণ্ঠে বলে, দিগ্র, প্র্যাকটিসে যাবি না? 8টা বাজে। ভাবনা থেকে বের হয় মায়ান, পেছন দিকে ঘুরে বলে, 8টা বেজে গিয়েছে মানহা। হ্যাঁ তো। আচ্ছা শোন না, তুই তো একাডেমিতেই যাচ্ছিস। আমার না এনজিওতে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছে। তুই আমায় একটু ড্রপ করে দিতে পারবি? ওকে, তুই ঘরে বস, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসছি। কথাটা বলে আয়ান বড় বড় পা ফেলে ঘরে এলো। তারপর বিছানার ওপর থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। মানহাও বারান্দা থেকে ঘরে গেল। বিছানায় বসতে নিলেই দেখলো বালিশ, ব্ল্যাঙ্কেট, কুশন সবকিছু ছড়িয়ে আছে। পুরো বিছানা অগোছালো। ভাইয়ের এমন কাজে বেশ বিরক্ত হলো মানহা। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে সে নিজেই সুন্দরভাবে গুছিয়ে ফেললো বিছানাটা। ডাইনিং টেবিলে সকালের নাস্তা বানিয়ে এনে রাখলেন মেহেরিনা চৌধুরী। সব প্লেট গ্লাস নির্দিষ্ট স্থানে রেখে ফের গেলেন রান্নাঘরে। এরই মাঝে মায়ান আর মানহা একসাথে বেরিয়ে এলো ঘর থেকে। মেহেরিনা চৌধুরী দ্রুত রান্নাঘর থেকে ড্রয়িং রুমে এলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, তোরা না খেয়ে বের হচ্ছিস কেন? আমার রান্না তো শেষ, খেয়ে যা একটু। মায়ান ওনার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আম্মু, এখন খেলে প্র্যাকটিস করতে পারবো না। তুমি টেনশন নিও না, আমি খেয়ে নেব। মানহাও মায়ানের সঙ্গে সহমত দিয়ে বলল, হ্যাঁ আম্মা, আমিও এনজিওতে গিয়ে কিছু খেয়ে নেব। এখন যাই আমরা, নয়তো দেরি হয়ে যাবে। বিগ্র, চল। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস দুজনে। মেহেরিনা চৌধুরী স্নিগ্ধ কণ্ঠে ছেলে মেয়েদের বিদায় জানালেন। দুজনে মুচকি হেসে একসাথে বেরিয়ে পড়ল। মেহেরিনা চৌধুরী ফের আপন কাজে মনোনিবেশ করলেন। বেলা বাড়তেই রোদের তেজ দ্বিগুণ হয়েছে। কাঠফাটা গরমে সবাই অতিষ্ঠ। ক্যাম্পাসের আম গাছের নিচে উপচে পড়া ভিড়। অফ পিরিয়ডে সবাই বসে আড্ডা দিচ্ছে সেখানে। তাছাড়া কমন রুম, লাইব্রেরি, ক্যাম্পাস সব জায়গাতেই মানুষের অভাব নেই।
তাই ছোঁয়া, আরোহী আর অর্ক দাঁড়িয়ে আছে দোতলার ক্লাসরুমের সামনে বারান্দায়। আপাতত এখানেই ভিড় কম। ছোঁয়া আরোহীর দিকে তাকিয়ে বলে ওঠে, 2 দিন পর এলি তবে। আমি তো ভাবলাম বোনের বিয়ে খেতে গিয়ে বোধহয় নিজেরই বিয়ে সেরে ফেললি। কথাটা বলেই হেসে ওঠে ছোঁয়া। ছোঁয়ার সঙ্গে সঙ্গে অর্কও হেসে ফেলে, কিন্তু মুখে আধার নেমে আসে আরোহীর। কেঁপে ওঠে বুকের ভিতরটা। চোখের সামনে ভেসে ওঠে মায়ান আর তার বিয়ের দৃশ্য। যদিও সেটা দুজনের কেউই মেনে নেয়নি, বাঁচার জন্যে সেটা করতে হয়েছে। তবুও ছোঁয়া কি তা জেনে গেল? এটা ভেবেই ভয় হলো আরোহীর। আরোহীকে ভয় পেতে দেখে হো হো করে হেসে ছোঁয়া বলল, ভয় পেলি আরো? তুই ভয়ও পাস? সিরিয়াসলি? আমি তো মজা করলাম। এমন মজা আর করিস না সুচু। বিস্মিত হয় ছোঁয়া, তবে মুখ ফুটে কিছু বলতে পারে না। শুধু গোল গোল চোখে আরোহীর দিকে তাকিয়ে থাকে। অল্প জিজ্ঞেস করে, কি হয়েছে আরু, তোর মন খারাপ? কি হয়েছে বল আমাদের। কি আবার হবে? কিছু হয়নি। আমি তো বিন্দাস আছি। তোরা তো জানিস আমি এমনই, সব সময় তোদের কনফিউজ করি। এটুকু বলেই আরোহী হাসার চেষ্টা করে। ছোঁয়া এবং অর্কের প্রথমে সন্দেহ হলেও তা কেটে যায়। অর্ক আর কিছু জিজ্ঞেস করে না। গত 2 দিনের সব কাহিনীগুলো নিয়ে বকবক আরম্ভ করে ছোঁয়া। নরম রোদের বিকেল, সূর্যের কমলাটে আলো আছড়ে পড়ছে থাই গ্লাসে। পরিবেশটা বেশ শান্ত, মৃদু মন্দ, বাতাসও বইছে। জানালার ধারে বসে বড় মাঠেরটার দিকে তাকিয়ে আছে তীর। ক্রিকেট খেলছে ছোট বাচ্চারা। তীর বসে বসে তাদের খেলা দেখছে। ড্রেসিং টেবিলের ওপরে থাকা তীরের ফোনটা সশব্দে বেজে উঠল। ঘাড় ঘুরিয়ে ফোনটা হাতে নিল সে। অপরিচিত নাম্বারটা রিসিভ করে কানে ধরে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমায় এত তাড়াতাড়ি ভুলে গেলেন তিলোত্তমা? প্রচন্ড বিস্মিত হলো তীর। হৃদয় জুড়ে বয়ে গেল অজানা এক স্রোত। বিস্ময়ের শীর্ষে পৌঁছে সে বলে উঠল, আমার নাম তিলোত্তমা নয়। কে আপনি? মৃদু হাসির আওয়াজ ভেসে আসে। তীর খানিকটা ঘাবড়ে যায়। আমান ঠোঁট কামড়ে হেসে বলে, আমি জানি তোমার নাম তিলোত্তমা নয়, তোমার নাম তিল। আর আমায় যেহেতু ভুলেই গিয়েছো, তাই আবারও পরিচয়টা দিচ্ছি। আমি আমান বলছিলাম। কিছুটা লজ্জা পায় তীর। পরক্ষণেই নিজের মাথায় টোকা মেরে মৃদু স্বরে বলল, বুঝতে পারিনি, আপনার নাম্বার নেই তো? বুঝেছি। ভালো আছো? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আপনি, আপনার আব্বু আম্মু সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তুমি তো আমার খোঁজ নিলে না, তাই আমি তোমায় ফোন দিলাম। যাই হোক, কি করো? আমাদের কথায় অবাক একবার লজ্জা রাঙা হয়ে ওঠে পীরের মুখে। 2 গালে ফুটে ওঠে লাল আভা। ওপাশ থেকে আমান আবারও মৃদু হাসে। পীর আমানের প্রশ্নের উত্তর দেয়। এভাবেই কিছুক্ষণ চলে দুজনের কথোপকথন। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে অনেকক্ষণ যাবৎ। বৃষ্টি না থামায় ভিজতে ভিজতেই কোচিং থেকে আজাদ জানানের সঙ্গে বাড়ি ফিরল ঈশান। ঈশানের স্কুল 12টা থেকে 5টা পর্যন্ত। এরপর দুটো কোচিং সেরে 7:30টায় সে বাড়ি এলো। ভেজা শরীর নিয়েই ঈশান ভেতরে এসে গলা হাঁকিয়ে ডাকলো, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এদিকে এসো। ঈশানের ডাক শুনে আরোহী এবং রেহেনা জামান ঘর থেকে বেরিয়ে এলেন। আরোহী ভ্রু কুঁচকে বলল, কিরে বারন্ত বাচ্চা, এত জোরে চেঁচাচ্ছিস কেন? ঈশান মুখ ভেঙচি দিয়ে বলল, একদম বাড়ন্ত বাচ্চা বলবি না। আমি এখন অনেক বড় মাপের একজন মানুষ হতে চলেছি। ডোমেস্টিক ক্রিকেটার ভাইয়ের টিমে আমি চান্স পেয়েছি। আমি ক্রিকেটার হব। সো ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি, ওকে? আরোহী মুখ লটকালো। রেহেনা জামান বললেন, আচ্ছা হয়েছে। ঈশান যা, জামা কাপড় বদলে নে। তুমিও যাও। বাবা ছেলে দুজনেই ভিজে গিয়েছো একেবারে। আজাদ জামান দাঁড়ালেন না। ঈশানকে নিয়ে ভেতরের দিকে পা বাড়ালেন। যাওয়ার আগে ঈশান আরোহীর দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। আরোহী তার দিকে চোখ গরম করে তাকালো। ধূসর আকাশে সূর্যি মামার দেখা নেই আজ। ছাই আর কালো রঙের মেঘ থম মেরে বসে আছে আকাশ জুড়ে। কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে।
ভোরের দিকে বৃষ্টি থেমেছে কিছুটা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ল কিছু সময়, তবে এখন ঠান্ডা হয়েছে প্রকৃতি, কিন্তু চারিদিক একদম নীরব। লোকজনের আনাগোনা একেবারেই নেই, ঘড়িতে 6টা 20 বাজে। সময়টা দেখে ঘর থেকে বেরিয়ে এলো আরোহী। কংক্রিটের রাস্তা ভিজে গাঢ় রং ধারণ করেছে। ভেজা মাটির মৃদু গন্ধ ক্ষণে ক্ষণে নাকে ভেসে আসছে। রাস্তার কিছু জায়গায় কাদা পানি জমেছে ছোট গর্ত থাকায়। রাস্তার এক পাশ দিয়ে আপন মনে হাঁটছে আরোহী। প্রভাতের এমন পরিবেশে হাঁটতে তার মন্দ লাগছে না, বরং ভালো লাগা কাজ করছে মনের কোণে। এক রাশ স্নিগ্ধতা নিয়ে সে কিছু দূর যেতেই কোত্থেকে যেন একটা কালো রঙের গাড়ি তাকে পাশ কাটালো। গাড়ির বেশি স্পিডে থাকায় জমাট বেঁধে থাকা কাদা পানি ছিটকে পড়ল আরোহীর গায়ে। পরনের গোলাপি রঙের জামাটা লহমাই নোংরা হয়ে গেল, সেই সাথে মেজাজটাও বেজায় খারাপ হলো তার। তৎক্ষণাৎ পাশে পড়ে থাকা ইটের টুকরো সে ছুঁড়ে মারল গাড়িটার দিকে। কাঁচ ভাঙার ঝনঝন আওয়াজে গাড়ি থামায় মায়ান। রাগে গাড়ি থেকে নেমে আসে ছেলেটা। আরোহীও এক কাদা রাগ নিয়ে এগিয়ে যায়। কাছে যেতেই মায়ানের রাগান্বিত মুখশ্রী নজরে আসে আরোহীর। ভয়ে মেয়েটার অন্তরাত্মা কেঁপে ওঠে, কেননা মায়ানের চোখ এবং কপালই প্রকাশ করছে সে ভীষণ রেগে গিয়েছে। আর আরোহীকে দেখে তার রাগ আরো বেড়ে গেল। তবুও মায়ান রাগ কন্ট্রোল করে শানিত কণ্ঠে বলল, আমার গাড়িতে ঢিল কেন ছুঁড়েছ? প্রবলেম কি তোমার? আরোহীর জবাব না দিয়ে ফ্যালফ্যাল করে তাকালো মায়ানের দিকে। তা দেখে মায়ানের রাগের মাত্রা আরো এক ধাপ বেড়ে গেল। সে বেশ জোরেই বলল, কিছু জিজ্ঞেস করেছি তোমায়, ঢিল কেন ছুঁড়েছ? হালকা কেঁপে ওঠে আরোহী, মনে মনে উত্তরও ভেবে ফেলে, ফটাফট বলে দেয়, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আরোহীর কথা শুনে আপনা আপনি প্রচুকল কুচকে যায় মায়ানের। কপালে 3টে ভাঁজ ফেলে সে বলে, হোয়াট? বোঝেননি? ওকে, আমি আবার বলছি, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রক্রিয়া আছে। কিছুটা ভাব নিয়ে বলে আরোহী। মায়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, নিউটনস থার্ড ল, ফিজিক্সের স্টুডেন্ট রাইট? গুড। বাট এখানে ক্রিয়ার চেয়ে প্রতিক্রিয়া বেশি হয়ে গিয়েছে। তোমার কাদা পানির তুলনায় আমার গাড়ির কাঁচ ভাঙাটা বেশি দণ্ডনীয় অপরাধ। একই না, নিউটন একটু ভুল করেছিল, ওখানে সমান নয়, দ্বিগুণ হবে। আমি সংশোধন করে দিলাম। অবাক হলো মায়ান। আরোহীর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ছেলেটা বলে উঠল, এখন নিউটনের সূত্রকেও তুমি সংশোধন করবে? তোমাকে কি দায়িত্ব দিয়ে গিয়েছে নিউটন? অবভিয়াসলি, কারণ নিউটন আমার বয়ফ্রেন্ড আর ওর সব সূত্রের দায়িত্ব আমার। আমি ইচ্ছে মতো সেগুলো সংশোধন করতে পারি। শাট আপ ইডিয়েট! অনেকক্ষণ ধরে তোমার এসব বাজে কথা শুনছি, আর টলারেট করতে পারছি না। আমার গাড়ির কাঁচ ভাঙার শাস্তি পেতে হবে তোমাকে। মায়ানের ধমকে কেঁপে ওঠে আরোহী। শাস্তির কথা মনে হতেই ভীত হয় সে। মায়ানের মুখটা গম্ভীর, নিজেকে সামলে নেয় আরোহী। দমে গেলে চলবে না, তাই মেয়েটা দৃঢ় কণ্ঠে বলে, কিসের শাস্তি? আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। আপনি আমার জামা নষ্ট করেছেন, তার বদলে আমি গ্লাস বেশ করেছি। ইউ হ্যাভ জাস্ট 5 মিনিটস। আমার গাড়ির গ্লাসটা তুমি ঠিক করে দেবে। দরকার পড়লে ফেভিকল দিয়ে জোড়া লাগাবে, তাও আমি ওটাকে আগের মতো দেখতে চাই। বললেই হলো নাকি? হ্যাঁ, আমি পারবো না। ওকে ফাইন, দেন গেট ইউর পানিশমেন্ট। মায়ানের কঠিন স্বর, বক্ষস্থল ধূপ করে উঠল আরোহীর। হৃদয় স্পন্দন বেড়ে দ্বিগুণ হলো। মায়ান এক পা করে তার দিকে এগোচ্ছে। আরোহী ভয়ে পিছিয়ে গেল এক কদম, কম্পমান গলায় বলল, এটা কোন ধরনের অসভ্যতামি? এরকম এগোবেন না, একদম এগোবেন না। অসভ্যতামির কি দেখলে? এখন তো দেখবে পুরোটা। কথাটা শেষ করেই মায়ান পা বাঁধিয়ে ফেলে দিল আরোহীকে। আরোহী গিয়ে পড়ল একদম কাদা পানিতে। লহমায় সারা শরীর কাদায় জর্জরিত হয়ে গেল।
আরোহীর রাগী দৃষ্টি নিবদ্ধ হলো মায়ানের দিকে। মায়ানের অথর কোণে বাঁকা হাসি, বিদ্রুপের স্বরে সে বলল, এটাই তোমার জন্য উপযুক্ত। এখন বসে বসে এনজয় করো। বাই। উল্টো দিকে ঘুরে পা বাড়ায় মায়ান। আরোহী ডাকে দাঁত কটমট করে এক হাতে কাদা তুলে নেয়, তারপর সেটাকে ছুঁড়ে দেয় মায়ানের তাক করে। পিঠে ভেজা ভাব অনুভব হতেই মায়ান থেমে যায়। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। সাদা শার্টটায় কাদা দেখা মাত্রই সে বুঝলো এটা আরোহীর কাজ, কিন্তু দুঃখের টিকিটও নেই। এক বালতি রাগ পোষে মায়ান গাড়ি নিয়ে চলে গেল। দেওয়ালের আড়াল থেকে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল আরোহী। ডাইনিং টেবিলে একসাথে খাবার খেতে বসেছে আশরাফ চৌধুরী, মেহেরিনা চৌধুরী, মানহা আর মায়ান। অনুশীলন করতে গিয়ে মায়ানের হাত কেটে গিয়েছে। সেই জন্য মেহেরিনা চৌধুরী ছেলেকে খাইয়ে দিচ্ছেন। মায়ের হাতে বেশ আয়েশ করে খাচ্ছে মায়ান, কিন্তু মানহার ভীষণ হিংসে হচ্ছে। সে খেতে খেতে মায়ানকে উদ্দেশ্য করে বলল, মাম্মা কি প্রিন্স, তোরই দিনকাল। এত বড় হয়েও মায়ের হাতে খেতে পারছিস। মানহার কথায় মায়ান ভ্রু নাচিয়ে বলে, পাপা কি প্রিন্সেস? তোকেও তো বাবা রোজ খাইয়ে দেয়, আমি কি কিছু বলি? তুই বলবি কেন? আমার আব্বা আমাকে খাইয়ে দেয়, তাতে তোর কি? কথাটা বলে মানহা মুখ ভেঙচি দেয় মায়ানকে। মায়ানও কাট কাট গলায় বলে, আমার আম্মুও আমাকে খাইয়ে দেয়, তাতে তোর কি? ছেলে মেয়ের এমন বাচ্চা সুলভ আচরণ দেখে মেহেরিনা চৌধুরী অসহায় দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। আশরাফ চৌধুরী সামান্য হেসে বললেন, হয়েছে, থামো এবার, চুপচাপ খাও। খাওয়ার সময় এত কথা বলতে হয় না। বাবার কথা শুনে দুই ভাই বোনই চুপ হয়ে গেল। মেহেরিনা চৌধুরী মুচকি হেসে মায়ানকে খাইয়ে দেওয়া অব্যাহত রাখলেন। মায়ান ও মানহা কেউই আর বাক্য বিনিময় করল না। ফ্যাশন ডিজাইনিং ক্লাস শেষ করে অর্ক এবং আরোহী পার্কে বসে আছে। আরোহী আপন মনে বকবক করে চলেছে, আর অর্ক গালে এক হাত রেখে অপলক তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। হঠাৎ করে আরোহীর নজর পড়ল অর্কের দিকে। আরোহী জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, কে দেখছিস? চটচলতে দৃষ্টি সরাই অর্ক। হুট করে আরোহী এই প্রশ্নটা করায় অপ্রস্তুত হয়ে পড়ে আছে। কিছুটা ইতস্তত করে অর্ক বলে, না কিচ্ছু না, তুই বল কি বলছিলি। সব তো বললামই। বাই দ্য হাই রাস্তা, আমি একটু শপিং এ যাব, তুই বাড়ি যা তাহলে। আমি যাবো তোর সাথে? আমি পারবো যেতে, তুই বাড়ি যা। কাল কলেজে আসিস, তখন কথা হবে। আমি গেলাম, আল্লাহ হাফেজ। উঠে দাঁড়িয়ে একটা রিক্সা ডাকে আরোহী। অর্ক আর কিছু বলার সুযোগ পায় না, বরং হাত নাড়িয়ে আরোহীকে বিদায় জানায়। কর্মব্যস্ততার দিনে শপিং মলে ভিড় কম আজ, নয়তো ছুটির দিনগুলোতে বেশ ভিড় হয়। কিছু কেনাকাটা শেষে হাসি মুখে শপের বাইরে বেরিয়ে এলো আরোহী। তবে কয়েক পা এগোতেই সে দাঁড়িয়ে পড়ল। সামনে ফ্লোরে একটা পার্স পড়ে আছে। আরোহী পার্সটা তুলে হাতে নেয়। এদিক ওদিক তাকিয়ে সে দেখে সোজা পথে দুটো মেয়ে হেঁটে চলেছে। আরোহী তাদের পিছু পিছু যেতে যেতে বলল, এক্সকিউজ মি আপু, আপনার পার্সটা পড়ে গিয়েছে। পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় মানহা। মানহার সাথে রয়েছে তার প্রিয় বান্ধবী সিমি। দুইজনেই হাঁটা থামিয়ে পেছন ফিরে তাকায়। মানহাকে দেখে আরোহীর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। মেয়েটা এগিয়ে আসে, মুচকি হেসে বলে, আরে মানহা আপু তুমি? আরোহী তুমি? মানহাও মুচকি হেসে কথাটা বলায় আরোহী বেশ অবাক হলো। মানহা তাকে আগে থেকেই চেনে, এটা আরোহী জানত না। তাই সে মানহার দিকে তাকিয়ে অবাক কণ্ঠেই বলল, তুমি আমায় চেনো আপু? আমাদের তো আজকেই প্রথম দেখা হলো। সবার ফোনে তোমার ছবি দেখেছি। শুনলাম তুমি আমান ভাইয়ের ওয়াইফ, তীর ভাবির কাজিন হও। বাই দ্য ওয়ে, তুমি কিভাবে চেনো আমায়? আমি ইনস্টাগ্রামে তোমায় ফলো করি, তোমার ডান্স আমার ভীষণ ভালো লাগে, তোমার ফ্যান বলতে পারো। আর সিমি আপুকেও চিনি আমি।
ও হ্যাঁ, এই পার্সটা বোধহয় তোমার। মৃদু স্বরে কথাটা বলে আরোহী মানহার দিকে পার্সটা এগিয়ে দিল। বিনিময়ে মিষ্টি করে হাসলো মানহা, সিমিও মুচকি হাসলো। মানহা স্নিগ্ধ কণ্ঠে বলল, থ্যাংক ইউ সো মাচ আরোহী, ইউ আর সো কিউট গার্ল। শিওর তোমার সঙ্গে ইনস্টাগ্রামে কথা হবে। মানহার সঙ্গে সঙ্গে সিমিও সহমত দিয়ে বলে, মানহা ঠিকই বলছে আরোহী, ইউ আর সো সুইট। আই উইশ তোমার সঙ্গে আবার দেখা হোক। ফের আরোহীর অধর কোণে প্রশস্ত হাসি ফুটে ওঠে। মানহাদের থেকে বিদায় নিয়ে খুশি মনে সে বেরিয়ে আসে শপিং মল থেকে। রিকশায় উঠে রওনা হয় বাসায় ফেরার উদ্দেশ্যে। সূর্য ডুবেছে বেশ কিছু সময় আগেই। অনুশীলন শেষ করে বাড়ি ফিরে ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে বসে আছে মায়ান। ছেলেটার এক হাতে কফির মগ আর এক হাতে মোবাইল। কফিতে চুমুক দিয়ে ফোনের স্ক্রিনে দৃষ্টি ফেলছে সে। অনতি দূরেই পাশের সোফায় মেহেরিনা চৌধুরীর কোলে মাথা রেখে শুয়ে আছে মানহা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বকবক শুনছেন মেহেরিনা চৌধুরী। মানহার বকবকানির বেশিরভাগ কথাই আরোহীকে নিয়ে। আজকে বিকেলে দেখা হবার পর থেকেই আরোহীর কথা বারবার বলছে সে। মানহার মুখে মেয়েটার এত প্রশংসা শুনে মেহেরিনা চৌধুরী এক গাল হেসে বললেন, মেয়েটাকে সাথে করে নিয়ে এলেই ভালো হতো। এমনিতেও তুই ছবিতে দেখালি, দেখে খুব মিশুক মনে হলো। সঙ্গে আনলে সামনাসামনি গল্প করতে পারতাম। মায়ের কথা শুনে লাফ দিয়ে উঠে বসলো মানহা। মেহেরিনা চৌধুরীর দিকে ছোট ছোট চোখে তাকিয়ে আফসোসের সুরে বলল, ঠিক আছে আম্মা, আমারই ভুল হয়ে গিয়েছে। তবে এবার দেখা হলে শিওর নিয়ে আসবো। সত্যি আম্মু ভীষণ ভালো, এত মিশুক কি বলবো, কত সুন্দর আমার সঙ্গে কথা বললো। এতক্ষণ মা মেয়ের কথোপকথন চুপচাপ শুনছিল মায়ান। এখন সে ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে মানহার দিকে সরু দৃষ্টিতে তাকালো। অধরকোণ পাকিয়ে বিদ্রুপের স্বরে বলল, হ্যাঁ, তোর তো ভালো লাগবেই, কস তোর মতোই তো বকবক করাই পিএইচডি করেছে। এক পাগলই তো আরেক পাগলকে চেনে, তাই না? তীরদের বাসায় বসার ঘরে সোফায় বসে আছে আমান। নতুন জামাই বাড়িতে প্রথমবার আসায় জাহিরা জামান কি আয়োজন করবেন তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। জামাইকে আপ্যায়ন করার জন্য নানান পদে রান্না শুরু করেছেন উনি। রান্নাঘরে তীরও ওনাকে সঙ্গ দিচ্ছে। তামজিদ জামান বাসায় নেই, ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছেন। আমানের পাশের সোফায় বসে আছে জ্যোতি। আমান এটা ওটা জিজ্ঞেস করছে তাকে। জ্যোতিও চুপচাপ উত্তর দিচ্ছে। রান্নাঘরে জাহিরা জামানের কথা মতো শরবত বানায় পীর, সাথে কিছু নাস্তাও রেডি করেন। সব কিছু ট্রেতে সাজিয়ে পীর মৃদু স্বরে বলে, মা সব রেডি, তুমি গিয়ে দিয়ে আসো। রান্না করতে করতে ঘাড় ঘুরিয়ে তাকালেন জাহিরা জামান। আদেশের সুরে বললেন, আমি রান্না করছি, এখন যেতে পারবো না। তুই যা, জামাইকে দিয়ে আয়। আমি পারবো না মা। মাথা ছাকিয়ে বলে পীর। জাহিরা জামান চোখ গরম করে তাকান তীরের দিকে। মায়ের চাহনি দেখে হুকুম অমান্য করার সাহস হয় না তীরের। বাধ্য হয়ে মাথায় ওড়না দিয়ে ট্রে হাতে সে বসার ঘরে আসে। নিঃশব্দে ট্রে থেকে নাস্তার প্লেটগুলো টি টেবিলের ওপর রেখে আর চোখে একবার আমানকে দেখে চোখ সরিয়ে নেয়। তীরের উপস্থিতি টের পেতেই পূর্ণ দৃষ্টিতে তাকায় আমান, সাথে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তীর জ্যোতিকে উদ্দেশ্য করে নিম্ন স্বরে বলে, ওনাকে সব কিছু এগিয়ে দিস, আর কিছু লাগলে এনে দিস। কিন্তু জ্যোতি অসহযোগ গলায় বলে ওঠে, স্যার, আপু আমার পড়া আছে, জিজুকে তুমি এগিয়ে দাও, আমি ঘরে গেলাম। আরে জ্যোতি শোন। পেছন থেকে জ্যোতিকে ডাকল তীর, কিন্তু জ্যোতি তা কানে না নিয়েই দৌড়ে নিজের ঘরে চলে গেল। বোনের ওপর ভীষণ রাগ হলো তীরের। উপায় অন্তর না পেয়ে তীর মাথা নিচু করে আমানের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল। মৃদু হেসে তীরের হাত থেকে গ্লাসটা নিয়ে ছোট্ট করে তাকে চুমুক দিল আমান। তীর মাথার ওড়নাটা টেনে রান্নাঘরের দিকে যেতে নিলেই আমান পেছন থেকে বলে উঠল, তিলোত্তমা। নতুন ধরনের অনুভূতিরা জেগে ওঠে মন গহীনে। তীরের দৃষ্টি স্থির হয়, ঘাড় ঘুরিয়ে তাকায় সে সোফায় বসে থাকা আমানের দিকে।
আমার স্তিমিত গলায় বলে, তিলোত্তমা, আই মিন তিল, বলছি আমি বেশিক্ষণ ওয়েট করবো না। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দিতে এসেছি। আম্মু বলেছে আগতের পর নাকি কিছু জিনিস মেয়ে বাড়িতে দিতে হয়, সেই জন্যই আমার আশা। তুমি এগুলো রেখে দাও। আপনি বসুন, আমি মাকে বলছি। মৃদু স্বরে কথাটা বলেই তীর দ্রুত পায়ে প্রস্থান করলো। আমান তার প্রস্থান পথের পানে তাকিয়ে দুর্বোধ্য হাসল। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে এগিয়ে চলেছে। এখন রাত 10:30 বাজে। খাবার টেবিলে রাতের খাবার খেতে ব্যস্ত আজাদ জামান, রেহেনা জামান, আরোহী ও ঈশান। কদিন ধরেই ঈশান বেশ খুশি। ক্রিকেট টিমে চান্স পাওয়ার আনন্দ যেন শেষই হচ্ছে না। এ কারণেই ইদানিং বেশ বকবক করছে সে। বর্তমানেও ঈশান এক নাগারে বকবক করেই চলেছে। নেহাতি টিমে চান্স পেয়েছে, খুশির একটা খবর, না হলে এতক্ষণে মায়ের কাছে বকুনি খেত। রেহানা জামান কিছু বলছেন না বিধায় আরোহীও চুপচাপ সহ্য করছে সব। খাওয়ার মাঝেই আজাদ জামান ঈশানকে থামিয়ে দিয়ে বললেন, ঈশান, আমি তো রোজ 8টায় বেরিয়ে যাই, তোমার অনুশীলন তো 9টায়, তুমি একা যেতে পারবে? রেহানা জামান বললেন, ও পারবে না, ও তো স্কুলে একা যেতে পারে না। ঠিকই বলেছ ঈশান, তোমার একাডেমি তো ন্যাশনাল একাডেমির পাশে, আর আরোহীর কলেজই তো ওই রোডেই। তুমি বরং আপুর সাথেই যেও। বাবার কথায় মুখ তুলে তাকায় ঈশান। আরোহীর দিকে এক পলক তাকিয়ে গোল গোল চোখে আজাদ জামানের দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে কি আমায় নিয়ে যাবে বাপি? শুধু তো আমায় বকুনি দেয়। অবশ্যই নিয়ে যাবে আরোহী, ভাইকে সঙ্গে করে নিয়ে যাও, কেমন? আরোহী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, বাকি এই যে বারন্ত বাচ্চা, তাড়াতাড়ি তৈরি হবে কিন্তু। ঠিক আছে, আমি 9টার আগেই রেডি হয়ে যাব। পাক পাখালিদের কিচির মিচির আওয়াজ জানান দিচ্ছে নতুন সকালে। পূর্ব দিগন্তে রবিও আজ বেশ শক্তপোক্ত অবস্থান নিয়েছে। সময়ের কাঁটা এখন সকাল 9:30। একাডেমির কনফারেন্স রুমে সায়ন, ঋষাদ, রাহুল, মায়ান সহ সকল প্লেয়াররা গুরুত্বপূর্ণ কনফারেন্সে ব্যস্ত। এক সপ্তাহ পর থেকে প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়ার সঙ্গে সিডনিতে ম্যাচ আরম্ভ হবে, সেই জন্যেই প্রস্তুতি নিচ্ছে সবাই। কনফারেন্স শেষ হতে আরও 15 মিনিট লেগে গেল। কাজ শেষ করেই মায়ান দ্রুত ন্যাশনাল গ্রাউন্ড থেকে বেরিয়ে এলো। ঘড়ির কাঁটায় সকাল 9:50। ঈশানকে নিয়ে আরোহী বসে আছে অফিস রুমে। নতুন স্টুডেন্ট হিসেবে কিছু ফর্মালিটিস আছে, সেই জন্যেই গার্ডিয়ান হিসেবে আরোহীকে একটা ফর্ম দেওয়া হয়েছে। যাবতীয় তথ্যাদি দিয়ে ফর্ম পূরণ করে আরোহী অভিকে রিটার্ন করলো। অভি সবটা পর্যবেক্ষণ করে নিয়ে বলল, ঈশানকে আমি চুজ করেছিলাম আমাদের টিমের জন্য। ওর স্পিরিট ভালো। আমি পার্সোনালি চাই ওকে গ্রুপে পার্মানেন্ট করতে। এখন আমাদের হেড ওকে অ্যাপ্রুভ করলেই সব কাজ হয়ে যাবে। হেড শব্দটা শুনে ভ্রুযুগল সামান্য কুঁচকে গেল আরোহীর। সে যতদূর জানে এই একাডেমি তো অভিরই হওয়ার কথা, কিন্তু অভি তো অন্য কথা বলছে। বিষয়টা আরোহী ঠিক বুঝতে পারল না, তাই সে কৌতূহলী কণ্ঠে শুধালো, আমাদের হেড মানে? এটা আপনার একাডেমি না? ঈশান তো বলেছিল আপনার গ্রুপে চান্স পেয়েছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। ওকে আমি আমার গ্রুপের জন্যই সিলেক্ট করেছি। আমাদের এখানে 3টা গ্রুপ আছে। আমি তেহাল আর জারিফ গ্রুপ ক্যাপ্টেন, বাট আমাদের হেড আরেকজন আছে, সেই জন্য ওনার অ্যাপ্রুভাল লাগবে। ও, আপনাদের হেড কখন আসবে? এখনই আসবে। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমার মনিটরিং আছে, আমাকে যেতে হবে। হেসে বেরিয়ে যায় অভি। ঈশান গালে হাত রেখে বসে। আরোহী ভালোভাবে চারিদিক পর্যবেক্ষণ করে নেয়। মিনিট 2 পরে কারো আসার শব্দ শুনে আরোহী এবং ঈশান দুজনেই উঠে দাঁড়ায়। ফোন হাতে ভেতরে আসে মায়ান। মায়ানকে দেখা মাত্রই আরোহী বিস্মিত হয়। মায়ানও বিস্মিত দৃষ্টিতে তাকায়। মায়ানের মনে পড়ে সেদিনের কাদা ছোড়াছুড়ির ঘটনাটা, তবে সে কিছু বলে না, বরং ঈশানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আরে ঈশান যে, কেমন আছো ঈশান? হাসির রেখা ফুটে ওঠে ঈশানের ঠোঁটের কোণে। সে হাসি মুখে জবাব দেয়, আমি ভালো আছি দাদাই। আসলে অভি ভাইয়া আমাকে সিলেক্ট করেছে তার টিমের জন্য। ও, তার মানে অভি তোমার কথাই বলেছিল?
আচ্ছা, তোমার ফর্মটা দাও, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আপু ফর্মটা দে ভাইকে। মায়ান বসলো চেয়ার টেনে, কান থেকে ব্যাগ নামিয়ে সাইডে রেখে এক গ্লাস পানি পান করলো। আরোহী ফর্ম হাতে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। মায়ান আরোহীর মুখ পানে তাকিয়ে বলল, কি হলো, ফর্মটা দাও। দিচ্ছি। তড়িঘড়ি করে আরোহী ফর্ম এগিয়ে দিল। মায়ান সাইন করে দিল তাতে। তারপর ঈশানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কংগ্রাচুলেশন ঈশান, আজ থেকে তুমি ওয়েস্ট জোনের হয়ে খেলবে। আর কোনো সমস্যা হলে আমায় বলবে। আচ্ছা, আপনি এই একাডেমি হেড, এই একাডেমি আপনার? ভ্রু যুগল দলা পাকিয়ে প্রশ্নটা করলো আরোহী। মায়ান এক ভ্রু সামান্য উঁচু করে ভাবলে সেহীন গলায় বলল, বাট কোনো সন্দেহ আছে তোমার? না, বাট আমি তো অবাক। আপনি একটু টাইমলি আসবেন, ওকে? আপনার জন্য আমার লেট হয়ে গিয়েছে। ও মাই গশ, 10টা বাজে। ঈশান, আমি গেলাম। কথাগুলো বলেই আরোহী তড়িৎ বেগে বেরিয়ে গেল। আরোহীর এমন কাজে বোকা বনে গেল মায়ান। ভাবলার মতো সে তাকিয়ে রইল আরোহীর ছুটে যাওয়ার দিকে। ঈশান বিপন্ন মুখে বলল, দাবাই কিছু মনে করো না, ও ওরকমই, ওর মাথায় একটু সিট আছে। সিট? সিট কি ঈশান? আমি ঠিক জানি না, বাসে থাকে না বসার সিটে, ওটাই হবে মনে হয়। ঈশানের কথা শুনে মায়ান হেসে ফেলল। ঈশানও ফিক করে হেসে দিল। তারপর দুজনে একসাথে গ্রাউন্ডের দিকে পা বাড়ালো। ক্যাম্পাসের মাঠের এক কোণে গাছের নিচে ঘাসে পা মেলে বসে আছে অর্ক, ছোঁয়া ও আরোহী। আধা ঘন্টা কোনো ক্লাস নেই, তাই এই সময়টাতে তিনজনে গল্প করছে। কিন্তু গরমে তিনজনের একাকার অবস্থা। তিনজনেই হাঁপিয়ে উঠেছে, সেই সাথে পানির তৃষ্ণা তো আছেই। অর্ক সবাইকে থামিয়ে বলে উঠল, না রে, আর পারছি না, খুব গরম লাগছে, ঠান্ডা কিছু খেলে ভালো হতো। অর্কের কথায় ছোঁয়া সম্মতি দিয়ে বলল, রে, ঠিকই বলেছিস, স্প্রাইট কিংবা কোকাকোলা হলে ভালোই হয়। কথাটা বলেই অর্ক উঠে দাঁড়িয়ে ক্যাম্পাসের বাইরের দিকে পা বাড়ায়। আরবি মুখ ভেঙচি দিয়ে ছোঁয়ার দিকে সরু দৃষ্টিতে তাকায়। ছোঁয়া বুঝতে পারে না ব্যাপারটা। সে যে কিছু জিজ্ঞেস করবে তার আগেই অর্ক এসে হাজির হয় স্প্রাইট নিয়ে। ছোঁয়াকে স্প্রাইটের বোতলটা দিয়ে ফের ঘাসের ওপর বসে অর্ক ডান হাতে লুকিয়ে রাখা চকোবার আইসক্রিমটা এগিয়ে দেয় আরোহীর পানে। নিমেষেই অবাক দৃষ্টিতে তাকায় আরোহী। কৌতূহলী কণ্ঠে বলে, আমার জন্য এনেছিস? মুচকি হেসে উপর নিচ মাথা নাড়ায় অর্ক। আরোহীর চোখে মুখে ফুটে ওঠে পুলকিত ভাব। ছোঁয়াও মুচকি হাসে। অর্ক স্নিগ্ধ কণ্ঠে বলে, দুপুরবেলা চারিদিক কোলাহল মুক্ত। এই সময় প্রায় সকলেই ব্যস্ত দুপুরের খাবার খেতে। কেউ বা বিভোর ভাত ঘুমে, আবার কেউ বা ক্লান্ত দেহ নিয়ে পড়ে আছে কর্মস্থলে। দিনের এক এক ভাগে সবারই ভিন্ন ভিন্ন কাজ, সবাই বিভিন্ন কাজে আবদ্ধ। এই যেমন মেহেরিনা চৌধুরী কিছুক্ষণ পরিবারের সাথে দুপুরের খাবার খেয়েছেন। আফতাব চৌধুরী তো খাওয়া দাওয়া শেষে ভাত ঘুমে বিভোর। অপরদিকে মেহেরিনা চৌধুরী ছেলের লাগেজ গোছাতে ব্যস্ত। আজ সন্ধ্যা 7টায় দলের অস্ট্রেলিয়ার ফ্লাইট। মায়ানকেও যেতে হবে, তার অ্যাজ এ স্পোর্ট পার্সন প্যাকিং তো করতেই হবে। সেজন্যই মেহেরিনা চৌধুরী ছেলের ওয়ার্ড্রপ রুমে বসে সবকিছু লাগেজে গুছিয়ে দিচ্ছে। ওনার নিকটেই মায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা ছাড়ছে। দেখে নিন, বেছে নিন, যেটাই নেবেন, মাত্র 50 টাকা। মেহেরিনা ম্যাডাম পোশাক বিক্রি করছেন, আসুন নিয়ে নিন। 3টা নিলে পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। তাড়াতাড়ি আসুন, হাতের সামনে যা পাবেন উঠিয়ে নিন, দেখে দেখে নিন, বেছে বেছে নিন। মায়ানের এমন কাণ্ডে মেহেরিনা চৌধুরী হেসে ফেললেন। হাতের টি শার্টটা ভাঁজ করে লাগেজে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখে বললেন, এসব না করে আমায় একটু সাহায্য তো করতেই পারিস। এত বড় হয়েছিস অথচ কাপড় গোছানো শিখলি না। শেষের কথাটা কিছুটা গম্ভীর স্বরেই বলেছেন উনি। মায়ান মেঝেতে হাঁটু বিছিয়ে বসলো, মাথা ঝাঁকিয়ে অসহযোগ গলায় বলল, ও আমার দ্বারা সম্ভব নয়, আমি গোছানোর বদলে আরও নষ্ট করে ফেলবো। তাই
বিয়েই তো করবি, বিয়ে শাদী কর, তখন দেখবো তোর বউ তোর এইসব ছেলে মানুষই কিভাবে সহ্য করে। কথাটা বলে মেহেরিনা চৌধুরী আর একটা টি শার্ট ভাঁজ করতে লাগলেন। মায়ান মুখ লটকালো। মাথা রুমের ভেতরে আস্তে আস্তে বলল, ওর বউ ধরে পেটাবে। তাছাড়া আম্মা, তোমার ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে বলো? ওকে তো কেউই বিয়ে করবে না। কেন? আমাকে বিয়ে না করার কি কোনো কারণ আছে? অবশ্যই আছে। মায়ান কপাল কুঁচকে তাকায় মানহার দিকে। মানহা ঠোঁট বাঁকিয়ে বলে, তোর যে অগোছালো স্বভাব, হুটহাট আবার রেগে ওঠেস। মেন কথা, বাড়িতে তো থাকিস না, তাহলে কোন মেয়ে তোকে বিয়ে করতে চাবে? চোখের পলকে পেরিয়ে গিয়েছে 7 দিন। মায়ানের ম্যাচ আছে আজ। বিকালবেলা ড্রয়িং রুমে সোফায় বসে মেহেরিনা চৌধুরী মনোযোগ দিয়ে খেলা দেখছেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করছে, ফিল্ডিংয়ে মায়ানরা। এমন সময় মানহা বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে করতে পুলকিত স্বরে বলেন, আম্মা দেখো কাকে নিয়ে এসেছি। মানহার কণ্ঠ কানে যেতেই বসা থেকে উঠে দাঁড়ালেন মেহেরিনা চৌধুরী। অবিলম্বে ঘাড় ঘুরিয়ে তাকালেন উনি। মেয়ের সঙ্গে আরোহীকে দেখতেই ওনার ঠোঁটের কোণে হাসির রেখা চওড়া হলো। মানহা আরোহীকে সঙ্গে নিয়ে ভেতরে এগিয়ে এলো। আরোহী মুচকি হেসে সালাম দিল মেহেরিনা চৌধুরীকে। উনি সালামের উত্তর নিয়ে হাসি মুখে বললেন, বসো মা, মানহা আয়, বস দুজনে। মানহার ইশারা অনুযায়ী আরোহী বসে সোফায়। মানহাও বসে আরোহীর পাশে। মেহেরিনা চৌধুরী মুখোমুখি সোফায় বসলেন। মুচকি হেসে ফের বললেন, ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ। মানহার মুখে তোমার গল্প শুনেছি, ওকে বলেছিলাম তোমার সঙ্গে আলাপ করাতে। আরোহী ভদ্রতা সূচক মুচকি হাসে। মানহা জোরালো কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ আম্মা, ওই জন্যই আজ ওকে দেখা মাত্রই ধরে নিয়ে এলাম। ভালো করেছিস। তা আরোহী, তুমি কিসে পড়ছো মা? তোমার আঙ্কেলও তো বিজনেসম্যান। একটা প্রোগ্রামে তোমার বাবা মায়ের সঙ্গে আলাপ হয়েছিল, যত কিঞ্চিত পরিচয় আছে। আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি, পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং কোর্স করছি আন্টি। বাহ, বেশ ভালো। তোমরা দুজনে গল্প করো, আমি একটু আসছি। কথাটা বলে মেহেরিনা চৌধুরী উঠে কোথাও একটা গেলেন। মানহা স্নিগ্ধ কণ্ঠে বলল, ইনস্টাগ্রামে তোমার কয়েকটা ডিজাইন দেখলাম, তুমি দারুণ ডিজাইন করো আরোহী। আরোহী মুচকি হেসে কিছু বলতে নিলেই শোনা গেল ঘেউ ঘেউ আওয়াজ। লেজ নাড়াতে নাড়াতে আগমন সাদা রঙের এক বিদেশি পোষা কুকুরের। কুকুরটা এসে মানহার পাশে দাঁড়ালো। মানহা এক গাল হেসে আরোহীকে বলল, ও হচ্ছে বিগো, আমাদের পেট। আলতো হাতে আরোহী স্পর্শ করে বিঙ্গোকে। বিঙ্গো ঘন ঘন লেজ নাড়ায়, ফাল করে তাকায় মেয়েটার দিকে। আরোহী খেয়াল করে বিঙ্গোর চোখ দুটো হালকা ভেজা। আপন মনেই সে বলে ওঠে, মানহা আপু, ওর মন খারাপ নেই? হ্যাঁ, আসলে ওর মাস্টার নেই তো, সেই কারণেই হয়তো মুড অফ। বিগো মন খারাপ করে না, তোমার মাস্টার তাড়াতাড়ি চলে আসবে। মাস্টার? বুঝলাম না ঠিক। মাস্টার মানে বিগো, মায়ান। ও তো ম্যাচের জন্য অস্ট্রেলিয়ায় গেছে। ও এমনই, মাসে 10 দিন বাড়ি থাকলে বাকি 20 দিনই বাসায় থাকে। তখন বিগোকে আমারই দেখতে হয়। মানহার মুখে মায়ার বাড়ি নেই শুনতেই আরোহী মনে মনে আওড়ায়। যাক বাবা, ভালোই হয়েছে মিস্টার এলএসি বাড়ি নেই। একটা স্বস্তির শ্বাস নিয়ে মুখ তুলতেই আরোহীর নজর আটকালো টিভির স্ক্রিনে। ক্যাচ ধরাই ক্যামেরায় মায়ানকে দেখাচ্ছে। ছেলেটার ঘামে ভেজা কান্তশ্রী মুখশ্রীতে ক্যাচ ধরার আনন্দ উদযাপনে সবার সঙ্গে হাত মেলাচ্ছে সে। তার অধর কোণে লেগে রয়েছে সূক্ষ্ম হাসির রেখা। আরোহীর দৃষ্টি আটকে গেল মায়ানের মুখের দিকে। হঠাৎ বুকের ভিতরটা লাপটাপ শব্দ করে উঠল। মুহূর্তেই বেড়ে গেল হৃদস্পন্দন। ব্যালকনির গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আছে তীর। রাতের শীতল বাতাস স্পর্শ করছে মেয়েটার শরীর। কোমর অবধি গড়িয়ে থাকা তীরের লম্বা চুলগুলো বাতাসে উঠছে, তবে তীরের খেয়াল নেই সেদিকে।
সে আপাতত হারিয়ে গিয়েছে কল্পনার রাজ্যে। তীরের ধ্যান ভাঙে বিছানার উপরে থাকা ফোনের রিংটোনের আওয়াজে। বারান্দা থেকে বড় বড় পা ফেলে ঘরে এলো মেয়েটা। উল্টো হয়ে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে ভেসে থাকা নামটা নজরে আসতেই মনের অজান্তেই তীরের ওষ্ঠাধর প্রসারিত হলো। কেননা ব্যক্তিটি আর কেউ নয়, তীরের অর্ধাঙ্গ আমান। চটজলদি তীর রিসিভ করে কলটা। কানে ধরে মৃদু স্বরে সালাম দেয়। আমান সালামের উত্তর দিয়ে বলে, প্রিয়া তীর, তোমায় একটু ভিডিও কল করি। নিঃসংকোচ আবেদন অগ্রাহ্য করার সাহস হয় না তীরে। এই কয়দিনে মোটামুটি সে ফ্রি হয়ে গিয়েছে আমানের সঙ্গে। আমার নিয়ম করে 3 বেলা ফোন দিয়ে খোঁজ নেয় তার। তীরের এই বিষয়টা ভালো লাগে। সেও আমানকে ফোন করতে চায়, কিন্তু লজ্জার কারণে তা পারে না। আমানও তাকে জোর করে না, বরং নিজেই সুযোগ পেলে তীরের সঙ্গে কথা বলে। তীরকে চুপ থাকতে দেখে আমান ফের বলে, তীর আছো, কিছু তো বলো। তীর নিম্ন স্বরে সম্মতি জানায়। আমান অডিও কলের লাইন কেটে দেয়। পরক্ষণেই ভিডিও কল করে। তীর ভালোভাবে গায়ে ওড়না জড়িয়ে কলটা রিসিভ করে। ফোনের ওপাশে আমান অপলক চেয়ে আছে তীরের পানে। তীর লজ্জায় মাথা নুইয়ে আছে। দুজনের মাঝেই বিদ্যমান পিনপতন নীরবতা। অতিবাহিত হয় কিছু সময়ে। আমান এক দৃষ্টিতে তাকিয়ে রয় তীরের লজ্জা মাখা মুখশ্রীর পানে। এক পর্যায়ে নীরবতা ভেঙে মৃদু গলায় ডেকে ওঠে, তীর। আমানের কণ্ঠে নিজের নাম শুনে তীরের সর্বাঙ্গ জুড়ে অজানা অনুভূতি খেলে গেল। ধীর গতিতে মুখ তুলে তাকালো মেয়েটা। মৃদু স্বরে বলল, জি বলুন। আমান কিছুটা অসহায় ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দেয়, আমি কি দেখতে খুব খারাপ? তুমি তো একবারও তাকাচ্ছ না আমার দিকে। আমি শুধু বেহার মতো তোমায় দেখে যাচ্ছে। আমানের কথায় ভীষণ লজ্জা পেয়ে যায় তীর। এমনিতেই মেয়েটা লজ্জা পাচ্ছে। তার উপর এমন কথা শুনে আরো বেশি লজ্জা রাঙা হয়ে ওঠে সে। গোল গোল চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় কিছু আওড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। লজ্জায় তীরের গাল দুখানায় লালচে আভা ফুটে ওঠে। আমান তীরের মুখপানে নির্নিমেষ তাকিয়ে নিঃশব্দে হেসে বলে, লজ্জা পেলে তোমায় আরো বেশি সুন্দর লাগে তিলোত্তমা। আবারও লজ্জায় নইয়ে পড়ে তীর। সমস্ত মুখখানি লজ্জা রাঙা হয়ে ওঠে। তড়িঘড়ি করে সে ক্যামেরা অফ করে দেয়। তীরের এমন কাণ্ডে ঠোঁট কামড়ে হাসে আমান। পরন্ত বিকেল, সাদা রঙের মেঘ ভেসে চলেছে নীল আকাশ জুড়ে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মাঝে মধ্যে 2-1টা রিক্সা আর লোকজন পাশ কাটিয়ে যাচ্ছে। রাস্তার একধার ঘেঁষে হেঁটে চলেছে আরোহী। কাঁধে একটা ছোট ব্যাগ, তাতে কিছু ডিজাইন, পেন্সিল, রাবার, খাতা, স্ট্যাপলার, কলম আছে। মূলত সে ফ্যাশন ডিজাইনিং ক্লাস থেকে ফিরছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আরোহী রাস্তার মাঝখানে কোকো কোলার একটা ক্যান পড়ে থাকতে দেখে। মেয়েটার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। যেই ভাবা সেই কাজ। আরোহী সজোরে লাথি মারে ক্যানটায়। মুহূর্তেই সেটা গিয়ে লাগে সম্মুখে হেঁটে চলা এক মহিলার গায়ে। সঙ্গে সঙ্গে আরোহীর অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। অপর দিকে ভদ্র মহিলা হাঁটা থামিয়ে পেছন ফিরে তাকালেন। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি প্রচণ্ড রেগে গিয়েছেন। বড় বড় পা ফেলে উনি আরোহীর দিকে এগিয়ে এলেন। আরোহীর ভয়ে জান যায় অবস্থা। ভদ্র মহিলা কর্কশ গলায় বললেন, ক্যানটাকে ছুঁড়ে মারলো। শুকনো ঢোক গিলে ইনোসেন্ট মুখ করলো আরোহী। আমতা আমতা করে কিছু বলতে নিলেই পাশ থেকে পরিচিত এক পুরুষালী কণ্ঠস্বর, আমি মেরেছি আন্টি। সরি আন্টি, বুঝতে পারিনি, ভুল করে হয়ে গিয়েছি। নিজের পাশে অর্ককে দেখে বিস্মিত হয় আরোহী। অর্ক চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলে। আরোহী কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু ক্ষমা চাওয়ার পরেও ভদ্রমহিলা ক্ষান্ত হলেন না, বরং তিনি কর্কশ গলায় অর্ককে বেশ কথা শোনালেন। অভদ্র ছেলে, বাবা মা ভদ্রতা শেখায়নি, রাস্তাঘাটে এসব করো। দেখতে তো ভদ্রই মনে হয়, কিন্তু না, তোমাদের মতো ছেলেরাই বড়দের সাথে বেয়াদবি করে। ফাজিল ফোলাফান যত সব। ইচ্ছে মতো কয়েকটা কথা শুনিয়ে ভদ্র মহিলা হনহন করে চলে গেলেন। অর্ক উদাস দৃষ্টিতে ওনার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আরোহী অপরাধীর ন্যায় তাকালো অর্কের দিকে। নিম্ন
স্বরে বলল, আমার দোষ নিজের ঘাড়ে কেন নিলি আপনি? অর্ক মৃদু হাসে। ছেলেটাকে হাসলে মন্দ লাগে না, এমনিতেই হাসি খুশি ছেলেটা। আরোহী একটু স্বস্তি পায়, তবে ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করছে। অর্ক ঠোঁটের কোণায় হাসির রেখা বজায় রেখে বলে, বেস্ট ফ্রেন্ডের দায়িত্ব পালন করলাম। তোর আলট্রা প্রো ম্যাক্স মাথায় এসব ঢুকবে না। আদার এসব করতে যাস না, হারদার এসব করতে যাস না, পাবলিক কেলানি দিবে। এটুকু বলেই অর্ক হো হো করে হেসে দেয়। আরোহীও হাসার চেষ্টা করে, পরক্ষণেই লঘু স্বরে বলে, তুই খুব ভালো আপনি বাচ্চা, দোয়া করি তোর ভালো একটা বউ হোক। মেয়েদের মতো লজ্জায় লাল হয়ে ওঠে অর্কের ফর্সা মুখটা। মাথা চুলকে সে লজ্জা মাখা হাসি দেয়। অর্কের এমন লজ্জা পাওয়া দেখে হাসি আটকে রাখতে পারে না আরোহী। দুজনেই একসাথে খিলখিলিয়ে হেসে ওঠে। মাগরিবের নামাজ আদায় শেষে রান্নাঘরে এলেন রেহানা জামান। চুলা জ্বালিয়ে পানি গরম করে চা বানিয়ে নিলেন। 4টে কাপে চা ঢেলে কাপগুলো নিয়ে সরাসরি এলেন ড্রয়িং রুমে। আজাদ জামান ও ঈশান সোফায় বসে টিভিতে খবর দেখছিল। রেহানা জামান চায়ের কাপ দিলেন দুজনকে, নিজেও বসলেন সোফায়, সাথে গলা হাঁকিয়ে ডাকলেন আরোহীকে। মায়ের ডাকে সাড়া দিয়ে ড্রয়িং রুমে এলো আরোহী। রেহানা জামান আরোহীর জন্য রাখা চায়ের কাপটা তার হাতে দিলেন। আরোহী সোফায় বসে দুবার ফু দিয়ে চুমুক দিল চায়ের কাপে। রেহানা জামান চা পানের মাঝপথে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, কাল থেকে সকালে আর বিকেলে হাঁটতে যাবো ভাবছি, শরীরটা ফিট রাখতে হবে। তা কোন দিকে গেলে ভালো হয় বলো তো? স্ত্রীর দিকে অবাক দৃষ্টিতে তাকালেন আজাদ জামান। সন্দিহান গলায় বললেন, তুমি হাঁটতে যাবে? সত্যি যাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার শুধু এসব কথা, বাজে না বকে বলো না কোন দিকে গেলে ভালো হয়। আমু, তুমি বরং পার্কের ওই দিকটাই যাও, সকালে অনেকেই হাঁটে ওই দিক দিয়ে, তুমিও এদিকে গেলে ভালো হাঁটতে পারবে। ঈশানের মতামতটা পছন্দ হয় রেহানা জামানের। উনি মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। এতক্ষণ আরোহী চুপ করেই ছিল, কিন্তু এখন সে চায়ের কাপটা টি টেবিলের ওপর রেখে বলল, তারপর আম্মু হাঁটতে হাঁটতে এতটাই দূরে চলে যাবে যে আসার সময় অটোতে করে বাড়ি ফিরবে। কখনো কখনো আবার পার্কের পাশের বিরিয়ানির দোকান থেকে 1 প্লেট বিরিয়ানিও খেয়ে আসবে। একদম পারফেক্ট টাইম। আরোহীর কথা শুনে আজাদ জামান চুপ থাকতে পারলেন না। ঈশান এবং উনি দুজনেই শব্দ করে হেসে ফেললেন। রেহানা জামান রাগী দৃষ্টিতে তাকালেন স্বামী এবং সন্তানদের দিকে। গতকালকে 15 দিন পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন মায়ান। বর্তমানে সে ড্রয়িং রুমের সোফায় বিঙ্গুকে নিয়ে ঘুমে বিভোর। কিছুক্ষণ আগেই খেলতে খেলতে দুজনে চোখ বুজেছে। বাইরে থেকে ফিরতেই মায়ানের দিকে নজর পড়ল মানহার। সাথে সাথে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সময় নষ্ট না করে পার্স থেকে